তো যেখানে ডাক্তারের কাছে কোনো উত্তর নেই যে আমি বাঁচবো কিনা, সেখানে যদি আমি এত দূর আসতে পারি, তো কিছু কাজে পিছিয়ে যাওয়াটা কখনোই হেরে যাওয়া হতে পারে না। কিছু সেকেন্ডের জন্য ফিল করি যে আমি কিছু দেখতে পাচ্ছি না, মানে উনি অনেক রকম টেস্ট দেওয়ার পরে বললেন যে আমাদের যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা হয়, ওটা আমার স্টোর হয়ে যাচ্ছে, ওটা ঠিকমতো ড্রেন হচ্ছে না। 2022 সালে বিয়ে হওয়ার পর আমি বিয়ের কয়েক মাসের মধ্যেই কনসিভ করি। তখন আমি ডিসাইড করি যে আমি স্কুলের জবটা ছেড়েই দেবো, আমি এত আর, কিন্তু সেটা আমার স্পন্টেনিয়াস মিসক্যারেজ হয়ে যায়। আমার হাজব্যান্ডের কথা আমি যত বলবো তত কম হবে। বলে আমি তোমাকে নিয়ে যাব, যদি তোমার চোখে কিছু সমস্যা হয় আমার চোখটাও আমি তোমাকে দিয়ে দেবো। লাস্ট ইয়ার যখন আমি বাংলাদেশ থেকে ফিরে জানতে পারি যে হ্যাঁ আমি কনসিভ করেছি, সেটা কিন্তু আমার লাইফ থ্রেটনিং ছিল। কিন্তু যখন আমি জানতে পারলাম 4 মাসের মাথায়, মানে প্রায় 5 মাসই বলতে পারেন, যে আমার বেবির হার্টবিট স্টপ হয়ে গেছে, সেটা আমাকে একটা ট্রমার মধ্যে নিয়ে যায়। ভারতরত্ন গৌরব অ্যাওয়ার্ডে সম্মানিত করেন। আমাকে বাচ্চারা কপি করতো এবং বাড়িতে থেকে বাবা মায়েরা এসে বলতো যে আপনার মতো চুল বেঁধে ক্লাসে আপনি যেরকম পড়ান সেরকম ওরা পড়াচ্ছে তাদেরকে। কারণ আমার কাছে ওই বাচ্চাগুলো না আমার ফ্যামিলি হয়ে গেছিলো। প্রত্যেক দিন নতুন নতুন বাচ্চা, কেউ ফুল নিয়ে আসছে, কেউ চকলেট নিয়ে আসছে, বা ওদের সুন্দর কমপ্লিমেন্ট, ম্যাম তোমাকে আজকে ভালো লাগছে, এই জিনিসটা থেকে আমি বেরোতেই পারিনি। বাজলো তোমার আলোর বেনু। সকলের ক্ষেত্রে জীবনের পথ চলা কখনো সোজা হয় না, তবে ইচ্ছে, সাহস আর পাশে ভালোবাসার মানুষকে পেলে অন্ধকারের মধ্যেও মেলে আলোর দিশা। আজ আমরা এমন একজনের গল্প শুনব যিনি দুবারের হারানো মাতৃত্বের যন্ত্রণা, এক বিরল ও কঠিন অসুখের ছায়া, এমনকি জীবনের ঝুঁকি পর্যন্ত পেরিয়ে এসেও আশা হারাননি। অ্যানা নলেজ এরিনা প্রাইভেট লিমিটেড, অ্যানাবাকাস অ্যানা কিডসের প্রতিষ্ঠাতা। তিনি শুধু নিজের জন্য নয়, অসংখ্য নারী ও শিশুর জীবনে নতুন আলোর দিশা দেখিয়েছেন। তিনি হলেন ডক্টর অনন্যা দাস মহাপাত্র। আমাদের সাথে রয়েছেন এন্টারপ্রেনিউর এবং ডান্সার ডক্টর অনন্যা দাস মহাপাত্র। জিও বাংলায় আপনাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। অ্যানাবাকাসের প্রতিষ্ঠাতা আপনি, যেখানে আজকের যুগে আমরা অ্যাবাকাসের কথা ভাবতেই পারি না। তাই সেই সমস্ত গল্প জানবো, কিন্তু সব সাফল্যের শুরু তো সেই ছোটোবেলা থেকে, সেখানেই তো শিকড়টা থাকে। আপনার ছোটোবেলার গল্প জানতে চাইবো আগে। আমি মেদিনীপুরের মেয়ে, একদম সাধারণ মেয়েরা যেভাবে বড় হয় আমি আমার বাবা মায়ের কাছে সেভাবেই বড় হয়েছি। মোহনপুর আমার গ্রামের নাম, তবে হ্যাঁ ভীষণ ডিসিপ্লিনের মধ্যে বড় হয়েছি। মানে সেই নাচ গান শেখা, ভোর 4:30-র সময় ওঠা, ঠাকুমা একদম লাঠি নিয়ে বসতেন তোমাকে রেওয়াজ করতে হবে, আবার স্কুল থেকে ফিরে তোমাকে নাচ প্র্যাকটিস করতে হবে, পড়াশুনো তো রয়েছে। বাবা মা আমাদেরকে খুব ভালোভাবে বলতেন যে পড়াশুনো করো, পড়াশুনো না করলে জীবনে দাঁড়াতে পারবে না। আর কিন্তু কোনোদিন কোনো প্রেশার দেননি যে তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে, তোমাকে ডক্টর হতে হবে। বাবা একটা কথা বলতেন যে তুমি যেহেতু মেয়ে, তুমি নিজেকে জলের মতো তৈরি করো, যাতে যেখানে যে পরিবেশেই হোক না কেন তুমি নিজেকে মানিয়ে নিতে পারবে, কিন্তু সেই সাথে তুমি প্রতিবাদটাও করতে জানবে। যে যদি কখনো কোনো অন্যায় দেখো, সেটা তোমার শালীনতার মধ্যে থেকে যাতে তুমি প্রতিবাদটা করতে পারো। এভাবেই আমাদের বড় হয়ে ওঠা। তারপর সেই মেদিনীপুরের মেয়েটি একটু বড় হওয়ার পর কলকাতায় আসা, হ্যাঁ, সেটা কিভাবে? আমার গ্র্যাজুয়েশনের পরে আমার ইচ্ছে ছিল যে আমি কলকাতায় এসে মাস্টার্স করব, তারপর সরকারি চাকরি করব, এটা আমার ভীষণভাবে ইচ্ছে ছিল। তো সেই ক্ষেত্রে আমি আমার বাবাকে অনুরোধ করি। আমার মায়ের একদম ইচ্ছে ছিল না মেয়েদেরকে ছাড়ি, কিন্তু যতটুকু আমার বাইরে এসে করা সেটা সবটুকুই আমার বাবার জন্য। উনি আমাকে সেই স্বাধীনতা দিয়েছিলেন। তাই আমি কলকাতায় এসে রাইসে কোচিং নেওয়া শুরু করি। কিন্তু এখানে আসার পর আমার মনে হয় যে যেহেতু আমার আরও একটা বোন আছে, আমার বাবা মায়ের অনেক দায়িত্ব, আমি যদি নিজের টাকায় থাকতে পারি, নিজের যা কিছু খরচ নিজে চালাতে পারি, সেখান থেকেই আমার জার্নিটা শুরু হয়। মেদিনীপুরের ছোট্ট শহর থেকে কলকাতার ব্যস্ত নগরে আসা এ যেন এক নতুন যুদ্ধক্ষেত্রে নামা। নতুন শহর, নতুন লড়াই, নতুন চ্যালেঞ্জ। কিন্তু সাহস থাকলে প্রতিটি চ্যালেঞ্জ হয়ে ওঠে জীবনযুদ্ধে জয়ী হয়ে ওঠার সিঁড়ি। এই যে নিজের জন্য কিছু করার ইচ্ছে, সেই নিজের জন্য করার ইচ্ছের একদম শুরুটা কি ছিল? শুরুতে কি করেছিলেন?
শুরুতে সরকারি চাকরির প্রস্তুতি নিতে নিতে আমি ছোট ছোট প্লে স্কুলগুলো হয়, নার্সারি স্কুলগুলো হয়, ওখানে আমি পড়ানো শুরু করি। ওখানে পড়াতে পড়াতে ওখানেই আমার প্রথম জানা যে অ্যাবাকাস বলে কিছু হয়, অ্যাবাকাসের ট্রেনিং নেওয়া যায় এবং তাতেও নিজের কেরিয়ারটা স্টার্ট করা যায়। তো ওখানে আমি থাকতাম সিথির মোড়ে, ওখান থেকে আমি গেলাম সল্টলেক, একটা ছোট্ট ইন্টারভিউ দিলাম, সিলেকশন হলো, তারপরে আমার অ্যাবাকাসের জার্নি শুরু। তখন পড়ার জার্নি শুরু অ্যাবাকাস? হ্যাঁ, ট্রেনিং নেওয়ার জার্নি শুরু। অ্যাবাকাসের একটা বেনিফিট হচ্ছে আপনি ট্রেনিং নিতে নিতেই জবটা পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমার মোটামুটি 2-3টে লেভেল কমপ্লিট হতে হতে আমি জবও করতে থাকি আর সেই সাথে সরকারি চাকরির প্রস্তুতিও নিতে থাকি। যেটা আগে বলছিলাম আমি, যে আমরা জানি যে কম্পিউটারের আগে গণনা যন্ত্র হিসেবে অ্যাবাকাস ব্যবহার করা হতো, কিন্তু কম্পিউটার আবিষ্কারের পর অ্যাবাকাসের কথা আমরা সেভাবে শুনতেই পাই না। সেখানে আপনি অ্যাবাকাস শিখেছেন, এখন শেখাচ্ছেন, অ্যাবাকাসের প্রয়োজনীয়তা নিয়ে জানতে চাইব। অ্যাবাকাসের প্রয়োজনীয়তা আমাদের জীবনে সত্যি আছে, কারণ যতক্ষণ না আপনি জিনিসটাকে শিখবেন বা যে বাচ্চারা শিখছে ততক্ষণ পর্যন্ত সেই বাচ্চাটির পক্ষেও জানা সম্ভব নয়, বাচ্চাটির বাবা মায়ের পক্ষেও জানা সম্ভব নয়। কম্পিউটার আমাদের অ্যাডভান্সড টেকনোলজি, আমাদের হেল্প করে, এবং এখন যেরকম দেখবেন গুগল আমাদেরকে সব আনসার দিয়ে দিচ্ছে। তো আলটিমেটলি একটা স্পেলিং আমাদের যদি কিছু কনফিউশন হয়, আমরা কিন্তু সেটা ভাবার চেষ্টা করি না, বা সেই কনফিডেন্সটাই থাকে না যে আমি এটা ঠিক ভাবছি না ভুল ভাবছি, আমরা সঙ্গে সঙ্গে চেক করে ফেলি। ঠিক একইভাবে অ্যাবাকাস জিনিসটাই এরকম যে প্র্যাকটিস করতে করতে ওদের এতগুলো প্রবলেম সলভ করতে হয়, সেখানে শুধু ম্যাথের সলিউশন নয়, ওরা মোস্ট প্রবাবলি সেই ছোটো থেকে তৈরি হয়ে যায় জীবনের প্রবলেমগুলো সলভ করার জন্য। আর বাচ্চাদের যে পড়াশুনোর একঘেয়েমি হয় না, অনেক সময় অনেকক্ষণ ধরে পড়ছে, একঘেয়েমি হচ্ছে, কিন্তু অ্যাবাকাসে ওরা একই অঙ্ক বিভিন্ন পদ্ধতিতে করতে থাকে, তাতে কিন্তু ওদের ইন্টারেস্ট গ্রো করে। তো এক্ষেত্রে শুধুমাত্র যে ম্যাথসে ওদের ইমপ্রুভমেন্ট হয় তা কিন্তু নয়, টোটাল ব্রেন ডেভেলপমেন্ট হয় ওদের। একটা মজার কথা, আমরা ছোট থেকে স্কুলে কিভাবে পড়েছি, ক্লাস 1-2 প্রত্যেকটা 1-এর 3টে সেকশন কি 4টে সেকশন, এরকম সেকশন A B C, প্রত্যেকটা একটা থিওরি মেনে এগোচ্ছে। অ্যাবাকাসের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। অ্যাবাকাসে আপনি একটা ক্লাস লেভেল 1 টু লেভেল 9 পর্যন্ত বাচ্চাটাকে দেখতে পাবেন। তাহলে ভাবুন, একটা ক্লাসে যদি ছোট্ট একটা 4 বছরের বাচ্চা, সে সবে লেভেল 1 শুরু করেছে, আর একটা 8 বছরের বাচ্চা সে লেভেল 9-এ আছে, এই পুরো মিক্স ব্যাচে যে যার কাজটা কিন্তু নিজের মতো করছে। কারণ আমাদের অ্যাবাকাসের একটা পার্ট থাকে ডিকটেশন। তো আমি যখন একটা 6 বছরের বাচ্চাকে ডিকটেশন দেব, তার লেভেল হয়তো 2 বা 3, তখন কিন্তু একটা 8 বছরের বাচ্চা লেভেল 9-এর অঙ্ক করছে, সে কিন্তু কোনোভাবেই ডাইভার্টেড হচ্ছে না যে এখানে কথা হচ্ছে, এখানে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে। ঠিক একইভাবে যখন বড় বাচ্চাটির কাছে আমি যাব, তখন ছোট বাচ্চাটিও কিন্তু ডিস্টার্বড হয় না। তো ওরা ফোকাসড হয়ে যায় ছোটোবেলা থেকে, যে আশেপাশের যে সাউন্ড আসছে সেখানে আমি একটু এদিক তাকাবো ওদিক তাকাবো, এই ব্যাপারটা ওদের মধ্যে কেটে যায়। নিজে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখার মাঝেই তিনি খুঁজে পেলেন নতুন আলোর দিশা, অ্যাবাকাস। প্রথমে হয়তো একটা সাধারণ শেখার বিষয় মনে হয়েছিল, কিন্তু সেটাই পরবর্তীতে হয়ে ওঠে তার জীবনে টার্নিং পয়েন্ট। প্রথমের দিকে আমার একটু অসুবিধে হচ্ছিল, যেটা আমি হচ্ছে ইংলিশ অনার্সের মেয়ে, আমাকে এসে ম্যাথমেটিক্স শিখবো, আমার একটু সমস্যাই হচ্ছিল এই নতুন নতুন জিনিসগুলোকে নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে। কিন্তু আমি যখন নিজে শেখানো শুরু করলাম, এত বাচ্চার ভালোবাসা পেয়েছি আমি, যে মনেই হয়নি যে আমি আমার কমফোর্ট জোন ছেড়ে অন্য কিছু স্টার্ট করেছি। আমাকে বাচ্চারা কপি করতো, এবং বাড়িতে থেকে বাবা মায়েরা এসে বলতো যে আপনার মতো চুল বেঁধে ক্লাসে আপনি যেরকম পড়ান সেরকম ওরা পড়াচ্ছে তাদেরকে। তো ওদের থেকেই আমি ইন্সপায়ার হয়েছি বলতে পারেন। তো আমি ওই বাচ্চাগুলো আমার কাছে সব। তারপরে আমি স্কুলেও জব করেছি বহু বছর, কিন্তু স্কুলে জব করার সাথে সাথেও আমি একটা অ্যাবাকাস ফ্র্যাঞ্চাইজি নিয়ে রেখেছিলাম নিজে শুরু করার আগে, কারণ আমার কাছে ওই বাচ্চাগুলো না আমার ফ্যামিলি হয়ে গেছিলো। প্রত্যেক দিন নতুন নতুন বাচ্চা, কেউ ফুল নিয়ে আসছে, কেউ চকলেট নিয়ে আসছে, বা ওদের সুন্দর কমপ্লিমেন্ট, ম্যাম তোমাকে আজকে ভালো লাগছে, এই জিনিসটা থেকে আমি বেরোতেই পারিনি। আর এই যে জার্নি, এত বড় একটা জার্নি, সেই 2011 সাল বলতে পারি কলকাতায় আসার পর, জার্নি স্মুথ ছিল কি জার্নিটা? না, একেবারেই না। কারণ এই সিদ্ধান্ত নেওয়াটাই একটা বড় ব্যাপার যে আমি বাবার পয়সায় থাকবো না, নিজের পয়সায় থাকবো। আর সেই সিদ্ধান্তের পরে যখনই কোনো আর্থিক সমস্যা হয়েছে, আমি কিন্তু আর কখনো বাড়িতে গিয়ে বলিনি যে আমার কোনো সমস্যা হয়েছে। এটা তো অবশ্যই একটা বিশাল বড় চ্যালেঞ্জ নিজের জন্য। তারপর নিজের
চাকরি জীবন থেকে যতটুকু হয়েছে সেখান থেকে আমি চেষ্টা করেছি যে বোনের জীবনেও আমার কিছু অবদান থাক, ভবিষ্যতে সেও যেন বলতে পারে শুধু বাবা নয় দিদিও আমাকে হেল্প করেছে। কিন্তু তার মানে এই নয় যে আমি বিশাল কিছু রোজগার করতাম, আমার খুব ভালো কিছু চলছিল। কিন্তু সেখানে শুধুমাত্র অ্যাবাকাস, শুধুমাত্র স্কুল নয়, আমি নাচ করেছি, আমি টিউশন করেছি প্রচুর, আমি সেই সঙ্গে খুব ভালো শাড়ি ডিজাইন করতাম, বিভিন্ন রকম ড্রেস ডিজাইন করতাম, আমার লাইফটা এভাবেই চলছিল। 2019-এ সাডেন আমি আমার রিয়েলাইজ করি যে আমার শরীরটা খারাপ হতে শুরু করেছে। সেটা বিয়ের পর? না, বিয়ের আগে। তখন আমি একাই থাকতাম, মধ্যমগ্রামে থাকতাম। আমি হঠাৎ একদিন কিছু সেকেন্ডের জন্য ফিল করি যে আমি কিছু দেখতে পাচ্ছি না। দেন ডক্টরের কাছে যাই, ডক্টরের কাছে যাই। উনি বলেন উনি সেরম কিছু প্রবলেম আমার চোখে দেখতে পাচ্ছেন না, সম্ভবত নার্ভের প্রবলেম। তো উনি আমাকে নিউরো ডক্টরের কাছে রেফার করেন পিয়ারলেসে। ওখানে উনি অনেক রকম টেস্ট দেওয়ার পরে বললেন যে আমাদের যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা হয় ওটা আমার স্টোর হয়ে যাচ্ছে, ওটা ঠিকমতো ড্রেন হচ্ছে না, যে কারণে আমার চোখের ওপর প্রবলেম হচ্ছে, তো আমাকে ওটি করতে হবে, হসপিটালাইজড হতে হবে। সেটা সম্ভবত 2019-এর অগস্ট। আর তখন দুবার ওনারা আমার লাম্বার পাংচার করেন একদিনের গ্যাপে। এবারে সেই ফ্লুইডটা তো আমাদের শরীরে প্রয়োজন, কিন্তু সেটাকে বের করা হয়েছে। এবং সেখান থেকে আমি জানতে পারি এটার এখনও কোনো রিজন মেডিকেল সায়েন্সে নেই বা এর কোনো সলিউশনও নেই। দুটো যে খুব স্ট্রেসফুল লাইফ আর থেকে বেরিয়ে আসতে হবে, আর ওয়েট কন্ট্রোল করতে হবে। কারণ এর যে মেডিসিন রয়েছে সেটা যদি আমি দীর্ঘদিন কন্টিনিউ করি তাহলে সিএসএফ যেটা আমাদের উৎপাদন হয় সেই ফ্লুইডটা যদি উৎপাদন হওয়া বন্ধ হয়ে যায় আমি মারা যেতে পারি। তো ওষুধও আমাকে দেওয়া যাবে না, বা বিভিন্ন রকমের ওষুধ আমি জ্বর হলে আমরা খেয়ে নিই, বা আমরা যে ক্রিম ইউজ করছি, বা অনেক রকম রেস্ট্রিক্টেড হয়ে যায় আমার লাইফ, আমি আর আগের মতো সাধারণ জীবনে পৌঁছতে পারি না। আর সেই ওটির পরে প্রায় 7 মাস যখন আমাকে বিছানায় থাকতে হয় তখন আমি রিয়েলাইজ করি যে আমার পক্ষে আর 10টা-5টা ডিউটি করা সম্ভব নয়। তখন যে অ্যাবাকাসের ফ্র্যাঞ্চাইজিটা ছিল আমি সেটাতেই কন্টিনিউ করছিলাম এবং স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলাম। তারপরেই এসে যায় কোভিড আসার পরে অ্যাবাকাস তখনও বা এখনও স্কুলের মতো তো ম্যান্ডেটরি সাবজেক্ট নয়, তো এক্সট্রা কারিকুলার হিসেবে বাচ্চারা শেখে। তো সেখানে একটা বিশাল ড্রপ হয় আমার স্টুডেন্টের এবং ইনকামেও প্রচুর এফেক্ট হয়। তারপর যা হয় বিভিন্ন সেন্টারে, যে কোম্পানির আন্ডারে আমি কাজ করছিলাম ওনাদের বিভিন্ন সেন্টারে গিয়ে কাজ করেছি এবং ওনাদের থ্রুতেও যে স্কুলগুলোতে আমাকে পাঠানো হলো আমি সেখানেও গেছি, সেখানেও কাজ করেছি। এবার যদি বলেন যে আমি হাবড়া স্কুল বা অশোকনগর স্কুলের থেকে আমি যদি নৈহাটির পেরিয়ে শ্যামনগর সেন্টারে যেতাম, এরকমও দিন গেছে যে সকাল 8টায় বেরিয়ে রাত 8টায় বাড়ি ফিরেছি। তারপর আমার বিয়ে হয় 2022 সালে। 2022 সালে বিয়ে হওয়ার পর আমি বিয়ের কয়েক মাসের মধ্যেই কনসিভ করি। তখন আমি ডিসাইড করি যে আমি স্কুলের জবটা ছেড়েই দেবো, আমি এত আর, কিন্তু সেটা আমার স্পন্টেনিয়াস মিসক্যারেজ হয়ে যায়। দেন আমার হাজব্যান্ড আমাকে সাজেস্ট করেন যে তুমি যখন অ্যাবাকাসটা এতটা ভালো জানো তাহলে তুমি নিজে কেন শুরু করছো না। আর আমি যাদের বাড়িতে থাকতাম আগে, বিয়ের আগে মধ্যমগ্রামে থাকতাম, ওই দাদা বৌদি ওনারা আমাকে ভীষণভাবে সাপোর্ট করেন যে তুমি সবটাই জানো, তুমি শুরু করো, পেছনে আমরা আছি। ওনাদের নাম হচ্ছে হিল্লোল রয়, সুস্মিতা রয়, আমার হাজব্যান্ড হচ্ছেন শ্যাম সাহু। স্বাভাবিক জীবনযাপন পথ চলার মাঝে অনন্যার জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা মানসিকভাবে একেবারে বিপর্যস্ত করে দেয় তাকে। মা হওয়ার স্বপ্ন দেখেছিলেন, মিসক্যারেজের ঘটনা এক মুহূর্তে সেই স্বপ্নকে ভেঙে দেয়, আর তার সঙ্গে এক বিরল কঠিন অসুখ বহন করে চলেছেন তিনি। তবে কাছের মানুষ, পরিবার কোনো দিন তাকে একা থাকতে দেননি। তাদের সাপোর্টের জোরেই আবার স্বপ্ন পূরণের পথে পা দেন অনন্যা। আমার বিজনেসটা এরকম যে আমি শুধু কলকাতায় বসে করি না, আমার দিল্লিতে রয়েছে, উড়িষ্যাতে রয়েছে, মেদিনীপুরের বিভিন্ন জায়গায় রয়েছে। তো সেই যে ফ্র্যাঞ্চাইজিগুলো দেওয়া বা লোক অবধি পৌঁছানো, কারণ অ্যাবাকাসের তো অনেকগুলো কোম্পানি রয়েছে আর এস্টাবলিশড কোম্পানি রয়েছে, সেখানে দাঁড়িয়ে নিজেকে তাদের মধ্যে, এত ভিড়ের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করাটা খুব চাপের, খুব সমস্যার। আর যে সময়টা আমি বেরিয়ে এসেছিলাম, আমি নাম করব না, বা যাদের সঙ্গে আমি ছিলাম, যে আমি আপনাকে বললাম যে এত
ডিস্টেন্সে আমি যেতাম বা কিছু করতাম, ওনারা আমাকে স্যালারিই দিতেন না। যেখানে চাকরি করতেন? হ্যাঁ, যেহেতু ওনারা আমাকে বলতেন যে হ্যাঁ তোমার ফিক্স স্যালারি, তোমাকে আমরা সময় মতো দিয়ে দেব। এবং যখন আমি ফাইনালি ওটাকে নিয়ে প্রোটেস্ট করলাম 2 মাস পরে, এতটা জার্নির পরে, আমাকে ওনারা রেমুনারেশন দিয়েছিলেন 5000 রুপিস। কিন্তু কোথাও কখনো যখন আমার প্রয়োজন হয়েছিল ওনারা আমার সঙ্গে ছিলেন, সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমি কোনো অসভ্যতা ওনাদের সঙ্গে করিনি, সাইলেন্টলি নিজেকে সরিয়ে নিয়েছিলাম। আর সেখান থেকে আমার জেদ চেপেছিল যে না, আমি নিজের জায়গাটা তৈরি করব। এবং একটা মেয়েও পারে, মেয়ে বলে বা সে একটা, কলকাতার মানুষের একটা ধারণা আছে যে মেদিনীপুরের মানুষজন বোধহয় ততটা বেশি অ্যাডভান্স নয়, তারা হয়তো পারে না। আমার সেইটাই আমার চ্যালেঞ্জ ছিল, দেখানোর যে আমি পারবো, আমাকে করতেই হবে। আর আপনি সেটা পেরেছেন। এই যে নিজের শারীরিক যে অসুস্থতা, সেটা কি কাটিয়ে উঠতে পেরেছেন? না, সেটা কখনোই তো সম্ভব নয়। যখন আমাকে ডক্টর বলেছিলেন যে তুমি 10 দিন বাঁচবে না 10 বছর বাঁচবে, সেই আনসার আমাদের কাছে নেই। ইভেন তোমার ভিজিয়নও অলওয়েজ রিস্কে আছে, যে যখন তখন তোমার দৃষ্টিশক্তি চলে যেতে পারে। কিন্তু এই কাজের মাঝখানে আমি ব্যাপারগুলো ভুলে গেছিলাম, কারণ আস্তে আস্তে অনেকগুলো মেয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছিল। এই ধারণাটা আমার প্রথম থেকে ছিল না যে আমি এটা মেয়েদের জন্য করব, যদি অনেস্টলি বলতে হয়। আমার ধারণা ছিল আমি অ্যাবাকাসটা জানি, আমি আমার মতো করে বই তৈরি করব। এখন আমার কোম্পানিতে যত বই ইউজ হয় সে সব বই কিন্তু আমার নিজের বানানো। তো আমি চেয়েছিলাম আমার মতো করে জায়গা তৈরি করব, আমি নিজে রোজগার করব, আমার ফ্যামিলিকে সাপোর্ট করব। কিন্তু তারপর আমি দেখলাম যে বহু মেয়ে আমাকে ভরসা করতে শুরু করেছে, সেটা হয়তো যারা কলেজে পড়ছে, আবার কিছু মেয়ে আছে যারা হয়তো 12 পাস করার পরে কোনো কারণে পড়তে পারেনি, তাদের বিয়ে হয়ে গেছে, তারা বাড়ির থেকে এখন বেরোতে পারবে না, তাহলে তাদের জন্য কি করা যায়। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি ট্রেনিংয়ের জন্য কাউকে ফোর্স করব না যে তোমরা আমার অফিসে এসো, আমার অফিসে বসে ট্রেনিং নাও। আমি এমনভাবে জিনিসটাকে লিখে লিখে মানুষকে বোঝাবো যারা আমার সঙ্গে যুক্ত হতে চায়, যে যেখানেই বসে থাকুক তারা যেন তাদের সব রকম কাজ মিটিয়ে বাড়ি এমন একটা সময় আমার থেকে শিখতে পারে যে অন্য কোনো কাজে ওদের সমস্যা না হয়, বা বাড়ির 4 জন লোক যেন কিছু কথা বলতে না পারে। এখান থেকেই তখন আমার ইন্টারেস্ট জাগে যে না, আমি শুধু আমার জন্য করব না, আমার সঙ্গে যারা যুক্ত হতে চায় সেই মেয়েদের জন্যও করব। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে আপনার স্বামী, আপনার পরিবার সবসময় আপনার পাশে ছিলেন, আছেন এবং তারা থাকবেন। কিন্তু এই যে পরিবার, আপনার অ্যানাবাকাস, আপনার আরও অনেক গল্প রয়েছে, সেগুলোও আমরা শুনবো। এত কিছু একসাথে কি করে ব্যালেন্স করছেন? তার মধ্যে নাচ রয়েছে, আপনি একজন নৃত্যশিল্পী। হ্যাঁ, এটা সম্পূর্ণ ক্রেডিট নিজেকে দেওয়া একদম ভুল হবে, কারণ শুধু পরিবারের মানুষজন নয়, আমি একটু আগেই যে 2 জন মানুষের কথা বললাম ওনারাও দূরে থেকে হলেও আমাকে সাপোর্ট করেছেন। আর আমার হাজব্যান্ডের কথা আমি যত বলবো তত কম হবে। আমি দেখেছি, আমার বাবার ক্ষেত্রেও দেখেছি যে উনি কখনো এই এক্সপেকটেশনে ছিলেন না যে আমার স্ত্রী উঠে আমাকে খেতে দেবে, বা ও বাড়ির বউ মানে সব কাজ ওকে করতে হবে। তো আমি কখনোই এরম দেখিনি যে কখনো মায়ের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে আমাদের স্কুলে যেতে দেরি হয়েছে, বাবাই সবটা সামলে নিয়েছেন। একই কথা আমার হাজব্যান্ডের ক্ষেত্রে, যে উনি কি খাবেন সেই চিন্তা কখনো আমাকে করতে হয় না, বা আমার যখন বেরোনোর আছে তখন উনি নিজের খাবারটাও খেয়েছেন, আমাকেও খাইয়ে দিয়েছেন। আমার শরীর খারাপ হলে উনি নিজের বাসনটাও মেজেছেন, আমারটাও মেজে দিয়েছেন। এমনকি লাস্ট ইয়ারের একটা ছোট্ট ঘটনা বলি, আমার কাছে যখন অফার আসে যে বাংলাদেশের আন্তর্জাতিক নৃত্য অনুষ্ঠানে আমাকে যেতে হবে, তখন আমার কিন্তু শরীরটা বেশ খারাপ। ডক্টর তখন অলরেডি বলে দিয়েছেন যে আমার চোখে উনি আবার ব্লাড মার্জিন দেখতে পাচ্ছেন, আমাকে হয়তো আবার ওটি করতে হতে পারে। সেটা এপ্রিল মাসে, আর আমার মেয়ের একেবারেই ফার্স্ট উইকে যাওয়ার তখন ডেট। আমি তখন সিদ্ধান্ত নিই যে আমার পক্ষে তো আর যাওয়া সম্ভব নয়। সব কাজ ফেলে, উনি নিজে ব্যাংকে চাকরি করেন, তো সব কাজ ফেলে উনি বলেন আমি তোমাকে নিয়ে যাব, যদি তোমার চোখে কিছু সমস্যা হয় আমার চোখটাও আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু জীবনে যখন এত বড় সুযোগ এসেছে তুমি সেই সুযোগ মিস করো না। তো উনি এত বড় রিস্ক নিয়ে আমাকে নিয়ে গেছেন, আমি ওখানে পার্টিসিপেট করেছি, ওখানে আমি পুরস্কার পেয়েছি, তারপরে উনি আমাকে ফিরিয়েও নিয়ে এসছেন। তো এই সাপোর্টগুলো বাড়ির থেকে না পেলে কখনোই কোনো মেয়ের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমি কোনো মেয়েকে ছোট করছি না, হয়তো অনেকের একা স্ট্রাগল আছে, কিন্তু এই জার্নিটা আমার একার নয়, অনেক মানুষ যারা আমাকে ভালোবাসেন তাদের। তারপর বাংলাদেশে আপনার প্রোগ্রামও হয়েছিল? হ্যাঁ, বাংলাদেশে আমার প্রোগ্রামও হয়েছিল। আমরা নাচ নিয়েও তো অনেকক্ষণ ধরে কথা বলছি, আপনার একটা ছোট্ট পারফরমেন্স যদি আমরা দেখতে পাই।
আমি চেষ্টা করছি, কারণ আমি গান শিখলেও আমি অনেক বছর গান করি না, কারণ আমার ভালোবাসাটা অলওয়েজ নাচের দিকেই ছিল। বাবা জোর করে গান শিখিয়েছেন। যেহেতু এখন সামনে পুজো, তো আমি চেষ্টা করছি আগমনীর কোনো গান দিয়ে শুরু করার। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। কি সুন্দর গলা আপনার, মানে আপনি নৃত্যশিল্পী, আপনি ভালো নাচবেন, ভালো পারফর্ম করবেন সেটা তো আমি আশা করিয়েছিলাম, কিন্তু এত সুন্দর গানের গলা আপনার, খুব মিষ্টি গলা, বেশ ভালো লাগলো। আর আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি এত জীবনে অনেক বাধা পেয়েছেন, শারীরিক অসুস্থতা এসছে, কিন্তু এত ভালোবাসা পেয়েছেন আপনার হাজব্যান্ডের থেকে, এত সাপোর্ট পেয়েছেন, কোনো বাধাই বোধহয় আর বাধা হয়ে দাঁড়ায় না। উনি যতক্ষণ আছেন বা উনি যতদিন থেকে আছেন, আমি সেভাবে কোনো কষ্ট পাইনি। এমন বিয়ের পরে যেটা খুব স্বাভাবিক আসে যে কবে বেবি হবে, আর আমার লেট ম্যারেজ, আমি কাছাকাছি 29-এ আমার বিয়ে হয়েছে, তো খুব স্বাভাবিক বিয়ের পরের থেকে চাপ আসতেই থাকে। তো আবার তার উপরে ফার্স্ট ইয়ার আমার মিসক্যারেজও হয়ে যায়। লাস্ট ইয়ার যখন আমি বাংলাদেশ থেকে ফিরে জানতে পারি যে হ্যাঁ আমি কনসিভ করেছি, সেটা কিন্তু আমার লাইফ থ্রেটনিং ছিল। কিন্তু আমার সিচুয়েশান এরকম, আমি যদি কনসিভও করে গেছি, আমি ওটাকে অ্যাবর্শনও করতে পারবো না, কারণ ওটা করতে গেলেও আমার লাইফ রিস্ক আছে, ওই ধরনের কোনো ওষুধ আমি খেতে পারবো না। তখন আমার বাবা মাও আমার কাছে আসতে পারেনি, আমার বোন বাইরে থাকে, মানে সিচুয়েশান এরকম, ওনারা আমার থেকে ফিরে গেছেন, তখন আমি জানতে পেরেছি আমি কনসিভ করেছি। আমার শ্বশুর বাড়িতেও এরকম কন্ডিশন, আমার ছোটো জায়ের বাবা মারা গেছেন, যে ওনাদের আসতেও একটু সময় লাগবে। সেই সময় উনি ওনার চাকরিকে যেভাবে বাঁচিয়েছেন, মানে এরকমও হয়েছে এক একদিন উনি দুপুর 2টোর সময় বাড়ির থেকে বেরিয়েছেন আমাকে খাওয়ানো দাওয়ানো সব করে। কিন্তু যখন আমি জানতে পারলাম 4 মাসের মাথায়, মানে প্রায় 5 মাসই বলতে পারেন, যে আমার বেবির হার্টবিট স্টপ হয়ে গেছে, সেটা আমাকে একটা ট্রমার মধ্যে নিয়ে যায়। সেখান থেকে বেরোনোর আগেই আমি আবার রিয়েলাইজ করি যে আমার চোখে প্রবলেম হতে শুরু করেছে। সেটা আগের বারের থেকে অনেক সমস্যা। আগের বারে তো যা হয়েছিল সাডেন, অল অফ আ সাডেন হয়েছে, ওটি হয়েছে, ঠিক হয়ে গেছি। কিন্তু এই সমস্যাটা ডক্টররা বুঝতেই পারছেন না, যে আমার চোখে আই ফ্লোটার্সের যে ইস্যু হয়, তার জন্য গত সেপ্টেম্বর থেকে 2025-এর জানুয়ারি অবধি কলকাতার হেন কোনো হসপিটাল নেই উনি আমাকে নিয়ে ঘুরে বেড়াননি। সকালে বেরিয়েছেন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা নিয়ে আমাকে উনি ডাক্তারের কাছে গেছেন, এবং প্রতিদিন আমাকে মেন্টালি বুঝিয়েছেন যে কেউ না থাকুক আমি আছি, দেখতে না পেলে আমার চোখ আছে। আর একেবারেই তুমি চিন্তা করো না, যে অ্যাবাকাসটা তুমি তৈরি করেছো, সেই অ্যাবাকাসে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, সেটা যেভাবে হোক আমি নিয়ে যাব। আর আমার কাছে তুমি ইম্পর্টেন্ট, বেবি নয়। তো আমরা আর কোনোদিনও ভাববই না যে আমাদের বেবি দরকার, আমার কাছে তুমিই সব। তো এই কথাটা মনে হয় এত সহজে বলা সম্ভব নয়। আর যেহেতু আমার শ্বশুর বাড়ি বলুন, বাপের বাড়ি বলুন, সবই গ্রামে, সেখান থেকে এতটা উন্নত মানসিকতার পরিচয় আমি ওনাকে প্রত্যেক দিন বোধহয় নতুন নতুন করে আবিষ্কার করি। বা আমার যে ইমোশনাল আউটবাস্ট হয়, যে চিৎকার করি, চেঁচামেচি করি, এটা বললে হয়তো লোকে বলবে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু এই 3 বছরে উনি আজ অবধি আমার উপরে জোরে আমার নামটাও ধরে ডাকেননি, যদি আমার কোথাও মনে কষ্ট হয় সেই ভেবে। কিন্তু অনেক বাধা প্রতিকূলতা থাকা সত্ত্বেও আপনি অনেক সন্তানের মা, আমি বলতে পারি। আপনার এত সন্তান রয়েছে, আপনার স্টুডেন্টরা রয়েছে, অ্যানাবাকাস ছাড়াও আপনার আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে, আমি সেই প্রতিষ্ঠানগুলোর কথা জানতে চাইবো। আমার বরাবরই ইচ্ছে ছিল যে আমি স্কুল করব, আর সেই স্কুলে শুধুমাত্র যে পড়াশুনো হবে বা শুধুমাত্র যাদের পয়সা আছে তারাই পড়তে পারবে, সেটা যেন না হয়। আমি এরকম কিছু একটা প্রতিষ্ঠান তৈরি করি যে যারা দিনের দিন পারে না টাকা দিয়ে বা অনেক টাকা নেই এসে পড়বে, তাদের জন্য জায়গা তৈরি করতে। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা খুবই মধ্যবিত্ত, এরম নয় যে আমার প্রচুর টাকা আছে। আর আমি এটাও চাইনি যে আমার হাজব্যান্ডের অনেকটা টাকা নিয়ে আমি একটা রিস্ক নিয়ে বিজনেস স্টার্ট করি। তো আমি ওই জন্য শুরু করেছিলাম যেটা আমি জানি, অ্যাবাকাস থেকে ধীরে ধীরে আমি এগোবো। সেখান থেকে আমার প্ল্যানিং হলো আমি প্রথমে প্লে স্কুল করব। প্লে স্কুল থেকে তারপরে সেখানে যা রোজগার হবে, এখনও যদিও আমি করে উঠতে পারিনি, কিন্তু ফিউচারে আমি করব, সেটা হচ্ছে হাই স্কুল।
আমি যখন শান্তিনিকেতনে যাই সেখানে আমি দেখি যে অনেক আদিবাসী মহিলারা আছেন যারা হাতের কাজ করেন, হাতের কাজ করে ওনারা ওনাদের জীবনযাপন করেন। তো আমার ভবিষ্যতের পরিকল্পনা সেটাই আছে, শুধুমাত্র পড়াশুনো নয়, শুধুমাত্র নাচ গান নয়, প্রত্যেকটি মেয়ে বা প্রত্যেকটি ছেলে যারা যেটাই পারদর্শী, যদি আমি সেই ছোট ছোট সেগমেন্টগুলো করে রাখতে পারি তাহলে হয়তো সাধারণ মানুষরাও কিছু না কিছু করে নিজের জীবনযাপন করতে পারবেন। কারণ আজকালকার সোসাইটি যেটা, যে ভীষণ ট্যালেন্টেড না হলে তাহলে আপনার কোথাও চান্স পাওয়া খুব মুশকিল, ভীষণ ভালো রেজাল্ট না হলে একটা স্কুলেই আপনার অ্যাডমিশন হয় না। সেই জায়গা থেকে আমার টার্গেট হচ্ছে যে অনেক ছেলে মেয়ে তো রয়েছে যারা কথা বলতেই লজ্জা পায়, কিন্তু আমার কাছে এসে যেন তারা স্বাভাবিকভাবে ফিল করে, বা কেউ আমাকে না ভাবে যে আমি তার বস। আমি অলওয়েজ চেষ্টা করি ওদের দিদির মতো, কেউ আমাকে আন্টি বলে ডাকে, ওদের আন্টির মতো এইভাবে মেশার জন্য। তো আমার স্বপ্নটাই এটা যে আমি এমন কিছু করব যাতে যাদের হয়তো পড়াশুনো হয়ে ওঠেনি, বয়স হয়ে গেছে, এখন আর সম্ভব নয়, তারা যেন তাদের প্রতিভাও কাজে লাগিয়ে আমার সঙ্গে আমার জার্নিতে ওনারা থাকতে পারেন। এটাই আমার প্ল্যান। আপনি অনেক পুরস্কারও পেয়েছেন এর জন্য। হ্যাঁ, আমি এর জন্য প্রথমে আমাকে এই নামটা বলতেই হবে, দ্য ইন্ডিয়ান ক্রনিকলস। আমি ওনাদের একটা ফেসবুক অ্যাড দেখি, সেখানে ওনারা নারীদেরকে সম্মান করতে চান। সেই সম্মানে ওনারা বলেছিলেন যে আপনার গল্প লিখে পাঠান। সেখান থেকে আমাকে আস্তে আস্তে মানুষ চিনতে শুরু করে, আমার কাছে ফোন আসতে শুরু করে। ওনারাই আমাকে প্রথমে অনন্যা সম্মানে সম্মানিত করেছিলেন। তারপর বিভিন্ন জায়গায় থেকে ফোন পাই, বা কলকাতার বিভিন্ন মিডিয়া হাউস থেকে আমাকে পুরস্কৃত করা হয়। আর 2025-এর যে দুটো বড় আমার কাছে পুরস্কার, সেটা হচ্ছে একটা ন্যাশনাল এডুকেশন ফোরাম থেকে ওনারা আমার ইন্টারভিউ নেন, নিয়ে আমাকে দিল্লিতে ডেকে পাঠান। ওখানে ওনারা আমাকে ভারতরত্ন গৌরব অ্যাওয়ার্ডে সম্মানিত করেন। আর ঠিক একইভাবে আপনার কাছে আমি যেরকম গল্প বলছি, সেরকম গ্লোবাল এম্পায়ার লিমিটেড একটা কোম্পানি আছে, ওনারা ওয়ার্ল্ড বেসিসের লিডারশিপের ওপরে দেন। তো আমার ডাক ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, আমাকে ওনারা নারীদের জন্য কাজ করার জন্য ওনারা আমাকে সম্মানিত করেছেন। কিন্তু আমি জানতাম আমার পক্ষে এতটা দূর ট্রাভেল করা সম্ভব নয়, তা আমি ওনাদেরকে অনুরোধ করেছিলাম। তো ওনারা সেখানে আমার নাম অ্যানাউন্সমেন্ট করেছেন, হয়তো আমাকে আমার পুরস্কারটা ওনারা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। আপনার জার্নি অনেকের কাছে ইন্সপিরেশন, অনেকের কাছে অনুপ্রেরণা আমি বলতে পারি। অনেকেই হয়তো পিছিয়ে গেছেন আপনার মতো, এরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন অনেকেই হয়েছেন, কিন্তু তাদের মধ্যে অনেকেই হয়তো এগোতে পারেননি, পিছিয়ে গেছেন, বা হয়তো নিজেকে গুটিয়ে নিয়েছেন। তাদের জন্য কি বলবেন? আমি যদি মৃত্যুর মুখ থেকে বারবার নিজেকে বাঁচিয়ে এই জায়গায় এসে দাঁড়াতে পারি, ইভেন এই জায়গায় দাঁড়ানো বলতে আমি বলবোই না যে আমি সাকসেস পেয়েছি, আমার এখনো অনেক দূর যাওয়া বাকি যদি আমি বেঁচে থাকি। তো যেখানে ডাক্তারের কাছে কোনো উত্তর নেই যে আমি বাঁচবো কিনা, সেখানে যদি আমি এত দূর আসতে পারি, তো কিছু কাজে পিছিয়ে যাওয়াটা কখনোই হেরে যাওয়া হতে পারে না। বেঁচে থাকলেই তো সব। আমি তো বারবার মৃত্যুর মুখ থেকে নিজে ফিরে এসে আবার কাজ করেছি। তো পিছিয়ে পড়া মানে আরও অনেক রাস্তার জন্য ভাবা, কারণ যেইটুকু সময় আমরা পিছিয়ে যাই, আমরা একা হয়ে যাই, তখন ভাবার কিছু অনেক সময় থাকে। কারণ একা হয়ে গেলেই আমরা ভাবতে পারি যে কোন দিকে গেলে আমরা এগোতে পারবো। আমি বলবো যে সব সময় ভাবা উচিত, সব সময় নিজেকে খোঁজা উচিত। অনেক মানুষ পাশে থাকবেন, কিন্তু যতক্ষণ না আমি নিজেকে বুঝবো যে আমার মধ্যে কি কি কোয়ালিটিস আছে, ততক্ষণ কিন্তু কেউ আমার থেকে সেই কোয়ালিটিগুলো বার করতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমি অনন্যাদির কথা ধরেই বলবো যে পিছিয়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়, মনের জোরটাই আসল। তাই নিজের যদি স্বপ্ন থাকে আর মনের জোর থাকে, তাহলে স্বপ্ন পূরণ একদিন হবেই। আমাদের এপিসোডটা, অনন্যাদির গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরও অনেক গল্প শোনার জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার।